নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। সম্প্রতি দমদম শিল্পাঙ্গন আয়োজিত চতুর্থ বার্ষিক তৃতীয় পর্যায়ের অর্থাৎ শেষ পর্যায়ের মৈত্রী নাট্য উৎসব আয়োজিত হলো প্রসেনিয়াম আর্ট সেন্টারে। এখানে উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও নির্দেশক সুব্রত কাঞ্জিলাল মহাশয়। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর বাংলাদেশ থেকে আগত আনিসুজ্জামান হাসান মহাশয়। নির্দেশকদের মধ্যে উপস্থিত ছিলেন গণপতি নস্কর, অমলকান্তি মহাশয়, সুদীপ্ত ভূঁইয়া মহাশয়। এনাদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এনাদের বক্তব্যের মাধ্যমেই আমরা জেনে নেব এনারা কি বলল এবং এর সঙ্গে আমরা দেখেও নেব নাটকের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। চলুন দেখে নেওয়া যাক এবার সেই ভিডিও। তাদের সঙ্গে আমার সম্পর্ক বা এদের কাজ আমি জানি, বলবার সুযোগ নেই, তবু দুটো একটা কথা বলতেই হয়। সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় এতগুলো দল, ভারতবর্ষে এতগুলো নাটকের দল, বোধহয় খুব কম নাটকের দল আছে যারা শুধু থিয়েটার করার বাইরেও অনেক কিছু করে। এটা অজয় বলল ঢাকার মধ্যে কাজের একটা ছবি চিত্র হয়েছে, এটা অভিনব এবং এই অভিনব বিষয়টাকে আমার কাছে অনেক বেশি কি বলবো তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। আমি অনেক পুরনো মানুষ, কলকাতা শহরে আমার জন্ম, ৩০-৩৫ বছর শিয়ালদা স্টেশনের কাছে ভিআইপি রোড ছিল, সেখানে আমার জন্ম কাজ। তো 60-50-60-এর দশকের কথাই বলি, 60-70 আমাদের তখন যৌবন। সেই সময় 5 জন বাঙালি এক হলে একটা টেবিলে এসে বসলে দুটি কথা ভাব, একটা হচ্ছে একটা নাটকের দল তৈরি করা কিংবা একটা রিলিজ ম্যাগাজিন বার করা। কিন্তু এই যে বাঙালি মনোভাবটা চেঞ্জ হয়ে যায়। আমি থিয়েটারের সুবাদে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘোরার আমার থিয়েটার দেখার সুযোগ হয়েছিল। যেমন 5 জন আমেরিকান যুবক তারা যদি একটা টেবিলে এসে মিট করে, তারা কিন্তু এগুলো ভাবে না, তারা ভাবে একটা ব্যাংক খুলবো, ব্যবসা করবো ইত্যাদি। বাঙালির একটা লক্ষ্য। আমি বিগত 1993-94 সালে সমীক্ষা করে দেখেছিল যে আমাদের এখানে কত দল ছিল, প্রায় 10 কোটি টাকা টার্নওভার হতো এবং আমাদের উভয় বঙ্গে, আমি পূর্ববঙ্গের কথা আমি জানি, আমার সঙ্গে ওখানকার অনেক বন্ধুদের যোগাযোগ রয়েছে, যে আমার বাংলা এমন কোনো পাড়া নেই যেখানে নাটকের চর্চা হয় না, হতো না। কিন্তু সেই চর্চাটা এখন বন্ধ হয়ে গেছে, কমে গেছে। আমি আপনার সঙ্গে আলোচনা করছিলাম ওনাদের ওখানকার সম্পর্কে, কেন কমলো। পাড়ায় পাড়ায় থিয়েটার হতো, পুজোর সময় হতো, পয়লা বৈশাখ হতো, এগুলো এখন আর হয় না। কিন্তু আমি গত 10-15 বছর ধরে দেখছি যে আমাদের এখানে অনেক দল গজিয়ে উঠেছে। আমি গজিয়ে শব্দটা বলছি, পিছিয়ে বলেই বলছি। এবং প্রতিদিন ফেসবুক দেখতে পাওয়া প্রচুর নাটক হয়, প্রতিযোগিতা আগের মতো না, নেই, বন্ধ হয়ে গেছে। কিন্তু লোক হচ্ছে, কেমন হচ্ছে, তফাৎটা কোথায়? এই যে নতুন নতুন ছেলেমেয়েরা আছে, সুদীপ্ত ব্যানার্জি আমার খুব পুরনো, অনেক বছর ধরে ওর সঙ্গে আমার পরিচয় আছে, ওর বাড়িতে দেখেছি। ওর ছেলে এখন নাটক লিখছে, পরিচালনা করছে, ভালো লাগছে। এরা আসবে, এসে নতুন দিশা দেখাবে, নতুন থিয়েটার দেখাবে, নতুন নাটক লিখবে, নতুন ভাবনা নিয়ে গান লিখবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একটা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাকে প্রচুর জায়গায় বলতে হয়, মানে আমাকে যেতে হয় এইসব কাজের ক্ষেত্রে
কিন্তু আমি নাটক দেখতে গিয়ে বুঝতে পারি না, ভালো লাগে না, 5 মিনিট কথা যায় না কেন। অজয়ের আমন্ত্রণ আমি ফেলতে পারিনি, ওর সঙ্গে আমার শেষ দেখা আমি ছিল শান্তিপুরে, ও ওখানে গিয়েছিল, ওখানে একটা কম্পিটিশন আমি বিচারে কিছু গিয়েছিলাম, ও আমাকে বললো আপনাকে আসতে হবে। আমি দেখি অজয় যাবো, নিশ্চয়ই যাবো। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যখন থিয়েটারটা শুরু করেছিলাম বা আমাদের আগে অগ্রজরা থিয়েটারটা শুরু হয়েছিল, আমি যেখানে থাকতাম সেই বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যেতাম, যে বাড়ির পাশ দিয়ে এসে তখন সেখানে সমুদ্র চট্টোপাধ্যায় থাকতো, নারায়ণ গাঙ্গুলি পটল রাখা ওখানে থাকতো। তো আমাদের সময় বা আমাদের অগ্রজরা যখন এই কাজ শুরু করেছিল, লিটল ম্যাগাজিন হোক, এখানে কি হোক, কবিতা হোক, গল্প হোক, নাট্যলেখা হোক, নাটক চর্চা হোক, তার সঙ্গে কিন্তু আজকের তফাৎটা আমি দেখতে পাচ্ছি। শুধু আমি নয়, আর অনেকেই দেখতে পাচ্ছি। কেন লিখবো না, আর কি লিখবো, কাদের জন্য লিখবো? একটা যারা ফেসবুক দেখেন তারা নিশ্চয়ই জানেন একটা চর্চা হচ্ছে, চারিদিক থেকে চর্চা হচ্ছে। আমার বন্ধু বান্ধবদের মধ্যে যা বার্তা হচ্ছে, এখানে কিন্তু চর্চা হচ্ছে, অনেক আলোচনা হয়। গজিয়ে ওঠা স্বভাবটা কথাটা আমি বললাম, এই গজিয়ে ওঠার বিপদ আছে। উদ্দেশ্য সম্পর্কে তাদের মনে হয়, আমার এটা মনে হয় যে সবাই মনে হয় আমরা ঠিকঠাক করে জানি না আমাদের উদ্দেশ্যটা কি বলে, কেন কাজটি করি, কোন গান শুনবো, কোন গান শুনবো না, এগুলো আমরা আগে ভাবতাম। এইটা উঠে গেছে, প্রচুর জায়গায় হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার কাছে খবর আসে, সারা পশ্চিমবাংলা শুধু নয়, সারা ভারতবর্ষে কোথায় কি করছে সেইটা আমার কাছে আসে। আমার অনেক নাটক আছে যেগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে বিভিন্ন জায়গায় নাটক হয়, যোগাযোগটা আছে। এখন দেখতে পাচ্ছি একটা নাটক, একটা 2, 4, 5টা শো পরে বন্ধ হয়ে যাচ্ছে, দর্শক নেই কেন? আমাদের এখন কাজ করছে প্রায় বলছি আজ থেকে 15-20 বছর আগের কথা বলছি, বিভিন্ন নাটকের দলের কথা বলতে পারি, যারা 1 বছরে অন্তত 50, 60, 70, 80 শো নাটকে পড়ে, তারা খুশি হবে, দর্শকরা চাই, তারা নিজেরাই উদ্যোগ নিয়ে করতে পারে, দর্শকদের চাহিদা মতোই তাদের ছুট চলতে বিভিন্ন। এটা একটা সংকট, এই সংকটটা সম্পর্কে আমাদের তরুণ বন্ধুরা ভাবতে অনুরোধ করবো যে কোয়ান্টিটি বেড়ে গেলে কোনো হয় না, কোয়ালিটিটাকে বাড়তে হবে। নাটকের বিষয়বস্তু কি হবে, কোন বিষয়বস্তুকে প্রাধান্য দিতে হবে নাটকে, আর থিয়েটারটা থিয়েটার হয়ে উঠেছে না, কারণ নাটক। যাই হোক, আর বেশি কথা বলে কোনো লাভ নেই। আমি আবারও শেষ করি একটা কথা, যে দমদম শিল্পাঙ্গন যে কাজটা করছে, সেই কাজটা বোধ হয় 100টা নাটকের দলের মধ্যে 80-90টা নাটকের দল করে। এই জন্যই বোধ হয় দমদম ইতিহাস তৈরি করে আসে, যে ইতিহাসটা লিখবে আমরা লিখবো, আর অনেকে সবাইকে অভিনন্দন। আমি আসলে অপ্রত্যাশিতভাবে এমন একটা আয়োজনে অংশগ্রহণ করতে পেলাম। আপনি আপনার নিজের ভাষায় বলবেন। আমি আসছি মূলত চিকিৎসার জন্য, আর যেখানে থিয়েটার হয় তা আমি কেন জানি একটু দুর্বল হয়ে যাই, সেটা অনেক আগে থেকে। আমি যখন থিয়েটার শুরু করি সেই 1991 সাল থেকে থিয়েটারের প্রতি আমি খুবই দুর্বল, এবং আমার মেয়েও থিয়েটার করে, আমার পুরো ফ্যামিলি থিয়েটারের সাথে যুক্ত আছে। তা আজকে এখানে এসে আমি আসলে মুগ্ধ, এবং এই যে দমদম শিল্পাঙ্গন 1996 সাল থেকে তাদের পথ চলে, শুধু থিয়েটার নয়, থিয়েটারের সাথে সাথে তারা যে কাজগুলো করতেছে বাংলাদেশে আমরাও সেটা করে থাকি, আমরাও একটু ধরনের কাজ করে থাকি। আমরা 2 টাকার বিনিময়ে বাচ্চাদেরকে খাবার দিয়েছি, তাদের সঙ্গে ইফতার দিয়েছি,
ঈদের কাপড় দিয়েছি, আমি আমার সংগঠন থেকেও দিয়েছি। এবং আমাদের মাননীয় সিএম বেশ কয়েকটি সংগঠনই এখানে কাজগুলো করে থাকে। এটাই হচ্ছে থিয়েটারের একটি সংগঠনের এবং একটি ব্যক্তির মূল উদ্দেশ্য। আমরা যেমন আমার সংগঠনের একটি স্লোগান, পুষে দুটি শিল্পের সাথে, হৃদয়ে শিল্পের একটা সাহস রাখতে হবে, আমরা সবাইকে সুন্দরভাবে দেখব। আজকে বাংলাদেশে রাজনৈতিক কষাকষির কারণে থিয়েটারটা বর্তমানে স্তব্ধ হয়ে আছে। আমি ব্যতীত আমরা সবাই খুব কষ্টে আছি, করতে পারতেছি না, আমার প্রতিষ্ঠাবাসীদেরও সেটাও আমি করতে পারতেছি না। আশাবাদী আমরা সব সমাধান হয়ে যাবে। আর আপনি বলছেন আমি কিভাবে প্রকাশ করব, আমার প্রকাশটা আপনারা হয়তো দমদম যেহেতু আছে টিভিটা আমার আন্তর্জাতিক নাট্যোৎসবে দিয়েছেন, উনি আমার বিষয় সম্বন্ধে ভালো বলতে পারবে। তারপরে দিয়েছে কৃষ্ণনগর থেকে শিবচন দিয়েছে, সুশান্তদা দিয়েছে আমার এখানে, আমার আন্তর্জাতিক নাট্যোৎসবে দিয়েছে। তারপরে গিয়েছে কুচবিহার থেকে একটা দল দিয়েছে, আর গণতন্ত্র আছে না, কম্পাস না, কুচবিহার থেকে গিয়েছে মৃত্তিকা গিয়েছিল। এই যে অনুভূতিটা আমি প্রকাশ করবো, ওনাদের নিয়ে যেতে পারবো, সেই দিন আমার অনুভূতিটা এত বড় করে প্রকাশ করবো। এবং ওনারা আমি কি বলবো, আমি আমার নাট্য মনে, আমি আমার সমস্ত সবাইকে, আমার গুরুজনদেরকে, আমার জুনিয়রদেরকে, আমার যারা শিল্পের মধ্যে চর্চা করতেছে, আমি কি বলছি, আমি কি পেলাম। আসেন, এই যে বন্ধনটা শুধু হাতে থাকবে না, এটা আমরা সেতু বন্ধনের মাধ্যমে হৃদয়ে বন্ধন। দিনের শুরু একজন সাধুর দর্শন। বাবা, আমি না এখানে একটা জায়গার সন্ধানে এসেছি, আপনি যদি আমায় সেখানকার পথটা একটু বলে দেন। মানে জায়গাটার নাম হচ্ছে আপনার এই পাগলপুরি। বাবা, গোপনে বলবেন? আচ্ছা বাবা, যাচ্ছি বাবা। হ্যাঁ বাবা, বলুন 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 বলুন। আমি আর চুরি করবো না। একটা পাউরুটি চুরি করেছি। খিদে পেয়েছিল তাই। তুমি আমাকে মারবে না। এরা সবাই আমাকে মারুক, কিন্তু তুমি হাত পেতে টাকা ঘুষ নিয়েছো। টিভিতে সবাই দেখেছে, সবাই দেখেছে। খবরে মামার সঙ্গে কথা কর।
এই ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানোর ফলে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়েই চলেছে। আর ভাবতে পারছি না। এক্স্যাক্টলি। বসুন। আসতে পারি? না, কি নেবেন বলুন? হট না কোল্ড? না না, কিছু লাগবে না, থ্যাংক ইউ। বলছি হ্যাঁ একটা অ্যাক্সিডেন্টের কেসের ব্যাপারে আপনার কাছ থেকে কিছু কথা জানার ছিল। হ্যাঁ শিওর, বলুন। গত পরশুদিন সুমন ঘোষ নামক একটা ইয়ং ছেলে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে আপনার নার্সিংহোমে ভর্তি হন। নামটা কি বললেন? আপনি তার অপারেশনটা করেন, আমার রাইট? নামটা একবার বলুন। সুমন ঘোষ। সুমন ঘোষ। পরশুদিন সুমন ঘোষ। হ্যাঁ ঠিক বলেছেন। বাইক অ্যাক্সিডেন্ট করে সুমন ঘোষ নামক ওই ছেলেটি অ্যাক্সিডেন্ট করার পর আমারই নার্সিংহোমে ভর্তি হয়। আর ভাগ্যচক্রে আমি তার অপারেশনটা করি। ভেরি গুড। সেই কেসের ব্যাপারে বিস্তারিত জানতে চাই। কেন, কি ব্যাপার বলুন তো স্যার? না না, তেমন কিছু না, তবে অনেক বড় ব্যাপারও। এমন কিছু নয়, আবার অনেক বড় ব্যাপার। ঠিক বুঝলাম না তো স্যার। ছেলেটি এইচআইভি পজিটিভ। সে কি, ছেলেটির অপারেশন করলাম আমি, আর চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির লোকের সাথে এত কথা হলো, আর বাড়ির লোক কিনে এটা পুরোটা হাইড করে গেল। ওনাদের অভিযোগ ছিল আগে নাকি ছেলেটি ওই রোগটি ছিল না, রিসেন্টলি ব্লাড রিপোর্টে ধরা পড়েছে। আচ্ছা ডক্টর সান্যাল, অপারেশনের সময় ছেলেটি কি কোনো রক্তের প্রয়োজন হয়েছিল? না না না, ওনাদের তো কোনো ব্লাডের কোনো রিকোয়ারমেন্টই ছিল না। হ্যাঁ? রক্তের প্রয়োজন ছিল না? না। কেসটা তো ক্রমশ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। রোগের সোর্সটা কোথায়? আচ্ছা ডক্টর সান্যাল, হাসপাতালে চলুন, প্রয়োজন আমার আছে। অবশ্যই অবশ্যই। নমস্কার। 6 মাস আগে আমরা সপরিবারে বিদেশে ঘুরতে যাই, আর সেখানে গিয়ে হঠাৎই বাবা অসুস্থ হয়ে পড়ে।